ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজ আপনি শুনবেন ইন্দিরা দাসের লেখা রহস্য কাহিনী সিটি অফ সরোজ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখিকা ইন্দিরা দাসের জন্ম বর্ধমান জেলার কালনাতে। বর্তমানে তিনি একজন গৃহবধূ এবং কলকাতার বাসিন্দা। কলেজ জীবন থেকেই লেখালেখি অল্প বিস্তর শুরু করলেও বিবাহ পরবর্তী জীবনে তা অন্যতম অবসর যাপন হয়ে দাঁড়িয়েছে তার। প্রতিলিপিতে তার একটি প্রোফাইল রয়েছে যেখানে তিনি নিয়মিত গল্প বা কবিতা লিখে থাকেন। আজকের গল্পটি আমাদের ফেসবুক গ্রুপ রেডিও মিলন স্টোরি লাভার্সে রহস্য গল্প প্রতিযোগিতার থেকে বেছে নেওয়া। লেখিকা ইন্দিরা দাসকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। বাবিনের চরিত্রে অপূর্ব, দীপার ভূমিকায় রীতি, ডক্টর সিংয়ের চরিত্রে দীপঙ্কর, বর্মনের ভূমিকায় দীপক, লাহা এবং রকির চরিত্রে প্রশান্ত, গল্প পাঠে ও কল্লোলের ভূমিকায় অভিক এবং অভয় সান্যাল ও অন্যান্য চরিত্রে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে ইন্দিরা দাসের রহস্য কাহিনী সিটি অফ সরোজ। 2037 এক পড়ন্ত বিকেল। সন্ধে হয়ে এলেও বিকেলের শেষ আলোটা তখনও পুরোপুরি নিভে যায়নি। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অভয় সান্যালের একমাত্র ছেলে বিক্রম ওরফে বাবিন হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরতেই ওর মা জিজ্ঞাসা করলেন, কি রে বাবিন, তুই তো হাঁপাচ্ছিস কেন? তুমি জানো না আজ কি হয়েছে? লিফটটা গেছে খারাপ হয়ে, আর এই 12 তলা আমাকে সিঁড়ি ভেঙে আসতে হলো। উফ। ছেলের কথা শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এসে অভয়বাবু বললেন, এতেই হাঁপিয়ে গেলি? আরে তোর মতো বয়সে আমরা কি কি করে বেড়াতাম জানিস? ওই বয়সে আমার শরীর আর মনের জোরই আলাদা ছিল। বাবা প্লিজ, সেই একই গল্প শোনাবে না তো। আমার ওই এক গল্প শুনতে একদম ভালো লাগে না, ভীষণ বোরিং। আর তাছাড়া আমার এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কল আসবে, আমি আমার ঘরে গেলাম। ছেলে বড় হয়ে গেছে, বুঝলে দীপা। বন্ধ দরজার ওপারে বাবিন কল রিসিভ করে। একজন খুব কাছের মানুষের ফোন এসেছে। হ্যালো, জানো আজ কি হয়েছে? আজকে পুরো 12টা ফ্লোর আমাকে সিঁড়ি ভেঙে আসতে হয়েছে। আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড আই মিস ইউ সো মাচ। তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। এনিওয়ে, কাল তুমি আসছো তো? কি, আসছো না কেন? উফ, আবার সেই এক অঙ্কিত। এই নামটা শুনলেই না আমার মাথাটা গরম হয়। তুমি আর কতদিন এভাবে চালাবে? ডিসগাস্টিং। না না, আমি কেন রাগ করতে যাব? বাট একটা কথা শুনে রাখো, ইউ কান্ট ওয়াক অন 2 boats অ্যান্ড আই ওয়ার্ন ইউ, ডোন্ট ডু দ্যাট। কি, আমি পাগল? ইউ নো হোয়াট, নো 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 মোর সিম্প্যাথি প্লিজ। ফোন রাখো। বাবিন খাটের উপর মোবাইলটা ছুঁড়ে দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়, কয়েকটা টান দেয়। এটাও আজ ফালতু লাগছে। সিগারেটটা ফেলে দিয়ে বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় সে। হঠাৎ সান্যালবাবু বাবিনের পিঠে একটা চাপড় দিয়ে বলেন, শোন, সিগারেট খাওয়ার ইচ্ছে হলে এখানে এসেই খেতে পারিস, বেকার বেকার ঘরের মধ্যে খাস কেন? বাবা তুমি তুই কি ভেবেছিলি আমি কিছু জানতে পারবো না? হ্যাঁ, লেঙ্গি মেরেছে তো মেয়েটা। কথাটা বলতে বলতে সান্যালবাবু সিগারেটের একটা প্যাকেট থেকে 2টো সিগারেট বার করে নিজে ধরিয়ে আর একটা বাবিনের দিকে এগিয়ে দেন। বাবিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। বাবা তুমি তুমি আমাকে সিগারেট দিচ্ছ কেন? তুই কি আমাকে ব্যাকডেটেড ভাবিস নাকি? নে নে ধর। তবে তোর মা চলে এলে কিন্তু দুজনের কপালেই দুঃখ আছে। বাট বেশি খাস না, বুঝে শুনে। প্রমিস। এখন বল দেখি কি হয়েছে? আচ্ছা বাবা, সব মেয়েরাই কি এমন হয়? মেয়েদের মনে কি কোনো ফিলিংস থাকে না? এরা কি শুধু ইমোশন নিয়ে খেলতেই জানে?
না, সব মেয়েরা এমন হয় না। তবে হ্যাঁ, যে তোমাকে ছেড়ে যেতে চাইছে তাকে ধরে রাখার চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। লেট হার গো। ঠিক এমন সময় বাবিনের মা মণিদীপা দেবী ব্যালকনিতে এলেন। এবার বাপের সাথে ছেলেটাও বিগড়বে। আর যাবে নাই বা কেন? এমন বাপ থাকলে না শত্রুরও প্রয়োজন পড়ে না। আরে কি বলছো তুমি? একটা মেয়ে তোমার ছেলের মন ভেঙে দিয়ে চলে গেছে। আমি একটু চিয়ার আপ করছিলাম, এই আর কি। বাবা প্লিজ, তুমি এবার একটু থামবে? আমি কিন্তু এবার এখান থেকে চলে যাব। জানি না বাপু, তোমাদের বাবা ছেলের মধ্যে কি চলছে। যাই হোক, কফি খাবে তোমরা? না, আমি যাই তাহলে, আমার অনেক কাজ পড়ে আছে। সিগারেট দুটো এখনই ফেলো দুজনে। সান্যালবাবু স্ত্রীর হাতটা টেনে ধরেন। একটু আমাদের সাথে বসো না। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? এই বয়সে এত আদিক্ষেতা কিসের? ছাড়ো তো। ছেলের সামনে ভীষণ রকম অপ্রস্তুত হয়ে পড়েন মণিদীপা দেবী। হাতটা ছাড়িয়ে নিয়ে তিনি ঘরে চলে যান। দীপা, আজ তাক থেকে বোতলটা একটু নামিয়ে রেখো, আমি আর বাবিন বসবো। বাবা তুমি আমার সাথে ড্রিঙ্ক করবে? হ্যাঁ, এতে প্রবলেমটা কোথায়? এতদিন তো তুই তোর বন্ধুদের সাথেই ড্রিঙ্ক করেছিস। আজ না হয় বাপের সঙ্গেই বসে দেখ, বোনাসে তোকে একটা গল্প শোনাবো। সত্যি বলতে কি, গল্প ঠিক নয়, জানি না আমরা বাঙালিরা কেন সব ঘটনাকে গল্প হিসেবেই দেখতে ভালোবাসি। যাই হোক, আমার জীবনের একটা সেরা কেস, আমার পুরো চাকরি জীবনে ওই কেসটা আমাকে ঘোল খাইয়ে ছেড়েছিল। নিজেরাই খাবে যখন নিজেরাই করে নাও। সান্যালবাবু ঘরে গিয়ে দীপা দেবীর দুটো হাত ধরে বলেন, ঠিক আছে, আজ না হয় তিনজনেরই ব্যবস্থা করো। তুমিও এসো। জানোই তো আজ বাবিন একটু আপসেট হয়ে আছে। আমি বরং ফুড অ্যাপ থেকে কিছু একটা অর্ডার দিয়ে দিই। আজ আর কিছু অর্ডার করে কাজ নেই, বাড়ির খাবারই খাও। কিছুক্ষণ পর 1 প্লেট চিকেন পকোড়া আর বাকি সরঞ্জাম নিয়ে দীপা দেবী ব্যালকনিতে আসেন। সান্যালবাবু গ্লাসে পানীয় ঢালতে ঢালতে বলতে শুরু করলেন, বাবিন, আমাদের সবার মাঝে এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় যারা শুধু দুনিয়াটাকে জ্বলতে দেখতে চায়। ওদের জীবনে এটাই খুশির কারণ। তখন 2015, তুই হোসনি। সেই সময় একদিন আমার কাছে একটা কেস আসে। আজ এই 2037-এ এসেও সেই কথা মনে হলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাই হোক, তখন আমার সিনিয়র অফিসার ছিলেন বর্মন সাহেব। তা হঠাৎ একদিন তিনি আমাকে ডেকে বললেন, সান্যাল, একটা কেস আছে, মাল্টিপল হোমিসাইড, একটু বেশি জটিল বলে মনে হচ্ছে। তুমি একটু চোখ বুলিয়ে নাও। হ্যাঁ, বডিগুলো মনে হচ্ছে একটা প্যাটার্ন ফলো করেছে, কিন্তু মোটিভ আর লিঙ্ক পাওয়া যাচ্ছে না। ফাইলটা আমি হাতে নিয়ে দেখলাম, দুটো মেয়ের ডেড বডির ফটো। স্যার, দেখে তো মনে হচ্ছে এটা কোনো নারী ঘটিত ব্যাপার। আপনি তো লাহাকে দিলেই পারতেন, ও কিন্তু এসব কেস ভালো সামলাতে পারে স্যার। না 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 সান্যাল, এই কেসটা তুমি স্টাডি করো। আর হ্যাঁ, এই সন্ধেবেলা আমার বাড়িতে অবশ্যই এসো। আজ আমার মেয়ের জন্মদিনে একটা ছোট গেট টুগেদার আছে। ফাইলটা ভালো করে চোখ বোলাতে শুরু করি, কিন্তু না, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছিলাম না। প্রথমে ভাবলাম ফাইলটা বাড়িতে নিয়ে যাব, তারপর ভেবে দেখলাম ডিপার্টমেন্টের ফাইল বাড়িতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই ডেস্কে বসে একটা সিগারেট ধরিয়ে ডিটেলসগুলো আবার দেখতে শুরু করি। তুই নিশ্চয়ই জানিস হোমিসাইড কাকে বলে? সোজা ভাষায় মার্ডার। তোর বাবা এরকম অনেক কেস সলভ করেছে, কিন্তু এই কেসটা একটু অন্য রকম। ওই সময় তোর বাবা এতটাই ভেঙে পড়েছিল, সেবার আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আসলে তোর বাবাকে ওই রকম ভেঙে পড়তে আমি আর কখনো দেখিনি। তারপর সেদিন সন্ধেবেলা আমি ফাইলটা খুব ভালো করে দেখলাম। বডিগুলোকে এমনভাবে মিউটিলেট করা হয়েছে যেটা দেখে আমি নিশ্চিত হই যে এগুলো এক একটা ক্রাইম অফ প্যাশন। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল যে দুটো বডির মধ্যে তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ঠিক করি
একবার মর্গে যাব। সামনাসামনি লাশ দুটো দেখা প্রয়োজন। যেমন ভাবা তেমনি কাজ। পৌঁছলাম মর্গে। ওয়ার্ড বয় আব্দুলকে দরজাটা খোলার কথা বলতেই ও বলে, স্যার, এই লাশগুলো আপনি নিজে চোখে দেখতে পারবেন না স্যার। এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। আমার কথা তো কেউ বিশ্বাস করবে না, তাই কাউকে বলিনি। আমি নিশ্চিত যে এটা কোনো জিনের কাজ স্যার। চুপ কর, বাজে কথা না বলে আগে ট্রে দুটো বের কর। আব্দুল কোনো কথা না বলে ট্রে দুটো টেনে বের করে দিল। দুটো বডি দেখে আমার গা গুলিয়ে উঠেছিল সেদিন। ভেতর থেকে সবকিছু যেন উগরে আসছিল। আজও মনে পড়লে গাটা কেমন যেন করে ওঠে। সত্যি বলছি, জীবনে অনেক লাশ দেখেছি আমি। ট্রেনে কাটা, গলা কাটা, বাসের নিচে পিষে যাওয়া শরীরও সামনে থেকে দেখেছি। এমনকি চামড়া, মাংস সব দলা পাকিয়ে যাওয়া ডেড বডিও। সেসব দেখেও আমার তেমন কিছুই মনে হয়নি। কিন্তু ওই দিন মর্গে বডি দুটো দেখে ভেতরে ভেতরে আমার অবস্থা একেবারে কাহিল হয়ে গিয়েছিল। একটা লাশের পেটের মধ্যে কিছুই ছিল না। পাঁজরের হাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছিল, একদম শিরদাঁড়া পর্যন্ত। মনে হচ্ছিল যেন কোনো হিংস্র প্রাণী শরীরটাকে খুবলে খেয়েছে। আরও একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম সেদিন। মেয়েটার চোখ খোলা ছিল। ওটাও হয়তো বডি মিউটিলেশনের একটা পার্ট। আর সেকেন্ড বডিটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই মেয়েটার শরীর থেকে কোনো প্রচণ্ড ধারালো বস্তু দিয়ে ওপরের খোলসটা যেন কেটে নেওয়া হয়েছে। এমনকি মাথার চুলের সাথে যে অংশটা থাকে সেটা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। ওদিকে আব্দুল তখনও সমানে বলে চলেছে, বলেছিলাম স্যার, এটা জিনের কাজ। আপনারা তো হিন্দু, ওইসবে বিশ্বাস করেন না, কিন্তু আমি জানি এটা কোনো মানুষের কাজ না স্যার। কথা না বাড়িয়ে সিং সাহেবকে ডাক একবার। কিছুক্ষণ পরে ডক্টর সিং এর সাথে কথা বলে আমি থানায় ফিরে যাই। নিজের ডেস্কে বসে জাস্ট একটা সিগারেট ধরিয়েছি, সেই সময় বর্মন স্যার এসে হাজির। আমি সিগারেটটা ফেলে দিয়ে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার একটা কথা বলুন তো আমাকে, আপনি এই কেসটা আমাকে দিলেন কেন? আসলে তোমার ট্র্যাক রেকর্ডটা ভালো, তাই আমি চাই এই কেসটা তুমিই দেখো। আর আমি জানি তুমি পারবে। স্যার আপনি শিওর? আপনি খুব ভালোভাবেই জানেন এটা একটা ফাইনাল কেস, তারপরেও আপনি... ওসব ছাড়ো, বডি দুটো দেখে তোমার কি মনে হলো বলো তো? তুমি কি খুনের মোটিভ বুঝতে পারলে? যেভাবে খুনগুলো করা হয়েছে সেটা দেখে আমার দুটো জিনিস মনে হয়েছে। এক, ক্রাইম অফ প্যাশন, আর দুই, অর্গান ট্রাফিকিং র্যাকেট। তবে আমি ক্রাইম অফ প্যাশনের ওপর পুরোপুরি জোর দিতে পারছি না, তার কারণ দুটো ডেড বডির যতটা ব্যাকগ্রাউন্ড জানলাম তাতে কোনো কমন পয়েন্ট পাচ্ছি না স্যার। তাই ভাবছিলাম অর্গান ট্রাফিকিং র্যাকেটের ওপর ভিত্তি করেই তদন্ত শুরু করব। তাহলে তুমি পার্টি লাগাও চারিদিকে, ছোট বড় সব ক্রিমিনালদের ওপর নজর রাখো। ওরকম একটা ক্রাইসিসের সময়ে কোনো রকম জ্ঞান আমার সহ্য হচ্ছিল না। আমি বললাম, স্যার কেসটা যখন আমাকে দিয়েছেন তখন ইনভেস্টিগেশনটাও আমার ওপরেই ছেড়ে দিন। আর একটা কথা, আমি ফাইলটা কি বাড়ি নিয়ে যেতে পারি? অবশ্যই পারো। কেসটা তোমাকে দিয়েছি, তুমি ফাইল কোথায় নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই জানিও কিন্তু। বর্মন সাহেব বেরিয়ে গেলেন। আমি আবার একটা সিগারেট ধরিয়ে ভাবতে বসলাম। দুটো লাশের গলার কাছে কোনো স্পট নেই, একটা বডির পেটের মধ্যে কোনো অর্গান নেই, ইনফ্যাক্ট দুটো মেয়েরই শরীরে রেপের কোনো সাইন নেই। যদি এটা অর্গান ট্রাফিকিং র্যাকেটের কেস ধরি তাহলে তো
গুলি করার চান্সও খুব কম, কারণ গুলি করলে অর্গান নষ্ট হয়ে যেতে পারে। আর বডি দুটো যে এলাকায় পাওয়া গিয়েছিল সেখানে এবং তার আশেপাশে কোনো থানায় কোনো মিসিং ডায়েরিও নেই। তবে কি মেয়েগুলো দুটো ভিন্ন রাজ্যের? সময় এগোনোর সাথে সাথে আমি একেবারে দিশেহারা হয়ে পড়ছিলাম। ওই এলাকায় ছোট বড় সমস্ত ক্রিমিনালদের রেকর্ড খুঁজতে লাগলাম। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হলো, কিন্তু কোথাও কোনো সূত্র পেলাম না। নিজের মধ্যে একরকম অস্থিরতা কাজ করছিল। এমন সময় বডি দুটোর পোস্টমর্টেম রিপোর্ট আসে। আমি হাতে নিয়ে দেখলাম বটে, কিন্তু অনেক প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠল। রাত তখন 9:30 বাজে। আমি ছুটলাম ডক্টর সিং এর বাড়ি। কলিং বেল বাজার মিনিট দুয়েকের মধ্যেই ডক্টর সিং এসে দরজা খুললেন। আরে সান্যাল, তুমি এত রাতে? এসো এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকে বুঝলাম ডাক্তার তখন রান্না করছেন, সাথে বোধহয় পানটানো চলছিল। বাবা, তোমার কি রান্না করার পাশাপাশি সুরাপানও চলে? কি করব বলো সান্যাল, আমার তো আর বউ নেই তোমার মতো, নিজের হাতেই রান্না করতে হয়। রাতে আমার বাড়িতে আমি রাজা। সে না হয় বিয়েটা করেই ফেলো এবার, তখন ব্রেকফাস্ট ডিনার লাঞ্চে যা চাইবে তাই পাবে। বউ থাকার বেনিফিটস তো বললে, কিন্তু সাইড এফেক্টগুলো এবার বলো। আরে ডাক্তার, সাইড এফেক্টস বলতে গেলে চোখে জল এসে যায়। এই দুঃখের কথা কাকে বলি? একটু এদিক ওদিক হলেই ব্যাস। এসব জ্বালা তুমি কি বুঝবে বলো? আজ এই আনো তো কাল সেই আনো, আর যদি একবার শপিংয়ের কথা ওঠে তাহলে তো সেদিন আমি শেষ। কথার মাঝেই সিং আমাকে একটা গ্লাস এগিয়ে দেয়। নাও শুরু করো, আজ তাহলে তোমার সাথেই পার্টিটা হোক, কি বলো? নিতাম, কিন্তু নেহাত ইউনিফর্মটা পরে আছি, তাই আজ না ডাক্তার। এ পার্টি না হয় অন্য আরেকদিন হবে। তাহলে কি এত রাতে আমার মুখ দেখতে এসেছো? না, আসলে পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পেয়েই তোমার কাছে এসেছি। আমি তোমার থেকে একটু ডিটেলসে জানতে চাইছিলাম। আসলে এই কেসটা নিয়ে আমি খুব চাপে আছি। তাহলে কাজেই এসেছো। তাই তো ভাবি, সান্যাল এত রাতে কেন আমার বদন দেখতে আসবে। যাক, এবার কাজের কথায় আসা যাক। জানো সান্যাল, আমার ডাক্তারি জীবনে এই কয়েক বছরে অনেক ভয়ঙ্কর কেস এসেছে, কিন্তু এমন অদ্ভুত কেস কখনো দেখিনি। প্রথম মেয়েটার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হয়েছে, সেটা শিওর। আঘাতটা কোথায় করা হয়েছিল সেটা জানা যায়নি। আর দ্বিতীয় মেয়েটার মৃত্যুর কারণ ডেথ বাই ফ্লেইং, অর্থাৎ জীবিত থাকা অবস্থাতেই মেয়েটির শরীর থেকে স্কিনটা আলাদা করা হয়েছিল। আর এত সূক্ষ্মভাবে আলাদা করেছে যে আমার মনে হয় এটা কোনো প্রফেশনালদের হাতের কাজ। তবে হ্যাঁ, দুজনের শরীরেই কিন্তু ইন্টারকোর্স বা সিমেনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাকে চিন্তিত দেখে ডাক্তার বলল, একটা কথা বলি সান্যাল, এটা কোনো দক্ষ হাতের কাজ। এতটা নিপুণ কাজ কোনো সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। আরেকটা কথা, এটা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়। ডেড বডি দেখে খুনির একটা বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। লুক সান্যাল, you are chasing up a very difficult and intelligent guy. Your fight is going to be interesting. বলো কি হে? দক্ষ হাতের কাজ মানে এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছো বলো তো? মানে যে ধারালো অস্ত্র দিয়ে চামড়াটা নিখুঁতভাবে কাটা হয়েছে, সম্ভবত সেটা কোনো সার্জিক্যাল নাইফ হতে পারে। সার্জিক্যাল নাইফ? কিন্তু আমি যতদূর জানি ওসব তো শুধুমাত্র মেডিকেল পারপাসেই ইউজ হয়। চুপ করে ভাবতে থাকি। হঠাৎ ডক্টর সিং আমাকে একটা ঠেলা মেরে বলে, কি হলো? হ্যাঁ, কোথায় হারিয়ে গেলে? আরে নাও নাও, এটা নাও, দেখবে মাথা একদম খুলে যাচ্ছে। আজ সত্যিই পারবো না ডাক্তার। তা না হলে এরকম সুযোগ কে হাতছাড়া করে বলো? অন্য আরেকদিন হবে, আজ উঠি। আমি যখন ডাক্তারের বাড়ি থেকে বেরোলাম
তখন রাত প্রায় 11টা। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে ভেবে দেখ তখন আমার অবস্থা কি হয়েছিল। তারপর? সিংয়ের সঙ্গে কথা বলার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো এবার একটা সূত্র পেয়েছি, যেটা ধরে এখন এগোতে পারবো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তখনও পর্যন্ত ভিকটিমসের কোনো পরিচয় পাওয়া যায়নি। তা সেই কারণে ডিসাইড করলাম এনএমআর ডেটাবেস একবার চেক করব। পোস্টমর্টেম রিপোর্ট থেকেই মেয়ে দুটোর মৃত্যুর সম্ভাব্য সময় জানতে পেরেছিলাম। দ্বিতীয় মেয়েটা, যার চামড়া আলাদা করে নেওয়া হয়েছে, তার মৃত্যু লাস্ট 72 ঘন্টার মধ্যেই হয়েছিল। কিন্তু অন্য মেয়েটার মৃত্যু তারও প্রায় 48 ঘন্টা আগে হয়। তাই এনএমআরের লাস্ট 5 দিনের ডেটা চেক করতে থাকি আমি, এবং ওখানে আরও একটা আশার আলো দেখতে পাই। 2 দিন আগে ব্যারাকপুর এবং উত্তর কলকাতায় 2টি কলেজ পড়ুয়া মেয়ের মিসিং ডায়েরি হয়। মেয়ে দুটির নাম স্বাতী সান্যাল এবং সর্বাণী বসু। দুজনেরই বয়স ওই 20 থেকে 22-এর মধ্যে। মৃত্যুর বেশ কয়েক ঘন্টা কেটে যাবার পরে লাশ দুটো উদ্ধার করা হয়। ততক্ষণে মুখ দুটো ফুলে একেবারে বিকৃত হয়ে গেছে। কিন্তু মিসিং মেয়ে দুটোর ফটোর সাথে মিলিয়ে দেখে আমার খুব একটা বুঝতে অসুবিধে হলো না যে এরাই এই নারকীয় হোমিসাইডের শিকার। রাত তখন প্রায় 12টা বাজে। মিসিং ডিটেলস থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে মেয়ে দুটির বাড়িতে জানালাম এবং ওনাদের মৃতদেহ দুটো শনাক্ত করার জন্য আসতে বললাম। ভোর হতেই 2 পরিবারের লোকজন থানায় এসে হাজির হলেন। সেখান থেকে ওনাদের নিয়ে গেলাম হাসপাতালের মর্গে। বডিটা এমনভাবে মিউটিলেটেড করা ছিল যে ওনাদের পুরো শরীর দেখানো কখনোই সম্ভব ছিল না। মুখটা বাদ দিয়ে পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তা 2 পরিবার বডি দুটো শনাক্ত করেন। সান্যালবাবু গ্লাসটা টেবিলে নামিয়ে স্ত্রী এবং ছেলের উদ্দেশ্যে বলেন, এবার তোমরা গেস করো তারপর কি হতে পারে। আমি তো সবটাই জানি, তুমি বরং তোমার ছেলেকে গেস করতে বলো। বাবিন একটু মাথা চুলকোয়। তারপর নিশ্চয়ই কয়েকটা জবরদস্ত ক্লু পেয়েছিলে, তাই না? হ্যাঁ, তোরা তো এটাই ভাববি। গল্পের বইয়ে তোরা সব বড় বড় গোয়েন্দা কাহিনী পড়েছিস না, তাই ওই জায়গা থেকে আর বেরিয়ে আসতে পারিস না। গল্পের মধ্যে সব কিছুতেই পারদর্শী হয় গোয়েন্দারা। পুকুরে সাবমেরিন ভাসিয়েও নিজেদের কেস সলভ করে ফেলে। কিন্তু বাস্তব অতটা সহজ নয় রে। গল্পের অপরাধী আর বাস্তবের অপরাধীর মধ্যে অনেক ফারাক থাকে ভাবিন। তোর ফেভারিট ফেলুদাও তার জীবনের প্রায় সব কেস সলভ করলেও 2টো কেসে একটু হতাশ হয়ে পড়েছিল। চন্দননগরের জোড়া খুনের তদন্ত আর ওই জয় বাবা ফেলুনাথে শশীবাবু খুনের পর ফেলুদা হাল ছেড়ে দিয়েছিল। বলেছিল, গোয়েন্দাগিরি ছেড়ে দেব রে। বাকি কোনো কেসে অবশ্য ব্যর্থ হয়নি, কি তাই তো? তুমি একসাথে এত কিছু কি করে মনে রাখতে পারো? তুমি কি শ্রুতিধর নাকি? আরে না না, শ্রুতিধর টুতিধর কিছু নয়। এটাকে বলে মেথড অফ লাসাই, স্মৃতিশক্তি বৃদ্ধির একটা কৌশল। এই পদ্ধতি প্রাচীন গ্রিক আর রোমান অলঙ্কার শাস্ত্রে পাওয়া যায়। শব্দটা এখন প্রায় সাইকোলজি বা নিউরোবায়োলজিতে শোনা যায়, কিন্তু 19th সেঞ্চুরির প্রথম দিকে এটা লজিক আর ফিলোসফিতে ব্যবহার করা হতো। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, আর্কিমিডিস এই পদ্ধতির ব্যবহার করতেন। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই নেটের ঘেঁটে একটু ডিটেলস দেখে নিতে পারিস। আচ্ছা, তারপর কি হলো? ফাইনালি কি তুমি কোনো ক্লু পেয়েছিলে? তারপর মেয়ে দুটোর পরিবারের সাথে জিজ্ঞাসাবাদ চালাই, ইনভেস্টিগেট করতে থাকি। ব্যক্তিগত শত্রুতা থেকে এই খুন করা হয়েছে কিনা সেই অ্যাঙ্গেলটাও দেখি, কিন্তু ওতে তেমন কোনো কিনারা পেলাম না। তবে আমার কাছে একটা ছোট্ট ক্লু ছিল। ডক্টর সিং বলেছিলেন যে ভিকটিমসদের বডি যেভাবে মিউটিলেট করা হয়েছে সেটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। সবার আগে
আমি মেয়ে দুটির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কমিউনিকেট করে কিছু বেসিক জিনিস জানার চেষ্টা করি, যেমন কারো সাথে কোনো শত্রুতা বা প্রেম ঘটিত কোনো জটিলতা এইসব রয়েছে কিনা। কিন্তু কোনো রকম কাজের ইনফরমেশন আমি পেলাম না। কারোর কথার মধ্যে কোনো রকম সন্দেহজনক ভাবভঙ্গি আমার নজরে পড়ল না। এমনকি তোদের সোশ্যাল মিডিয়ার ভাষায় দুজনের ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসদের সাথেও যোগাযোগ করি, কিন্তু ওখানেও দুটো মেয়ের মধ্যে কোনো যোগসূত্র পেলাম না। তবে হ্যাঁ, ওদের ফ্রেন্ড সার্কেল থেকে জানতে পারি দুজনেই নাইট লাইফ খুব এনজয় করত। তবে এটা তো আর অস্বাভাবিক কিছু নয়, এমনিতেই ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে, ন্যাচারালি টাকা পয়সার বিশেষ কোনো অভাব টভাব ছিল না। এটাই দুটো মেয়ের মধ্যে একটা কমন পয়েন্ট ছিল। ব্যারাকপুরের মেয়েটা মানে স্বাতী সান্যাল প্রায়ই বন্ধুদের সাথে পাবে টাইম স্পেন্ড করত, এবং মিসিং হওয়ার দিনও বন্ধুদের সাথে পার্ক স্ট্রিটের একটা পাবে গিয়েছিল। আর ওই বন্ধুদের থেকেই জানতে পারি যে পার্টিটা শেষ হওয়ার পর সবাই নিজেদের মতো বেরিয়ে যায়। তারপর থেকেই মেয়েটি মিসিং। পরদিন ওদের দুজনের মোবাইল ট্র্যাক রেকর্ড হাতে পাই। জানতে পারি যে স্বাতী সান্যালের মোবাইল টাওয়ারের লাস্ট লোকেশন ছিল পার্ক স্ট্রিটের ওই পাবের কাছাকাছি এলাকার মধ্যে, ঠিক যেমনটা ওর বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছিলাম। ওর পরিবারের কাছে জানতে চেয়েছিলাম ওনারা কাউকে সন্দেহ করছেন কিনা, কিন্তু তেমন কোনো তথ্য ওনারা দিতে পারেননি। আর সর্বাণী বসু মানে সেকেন্ড ভিকটিমেরও লাস্ট লোকেশন ছিল পার্ক স্ট্রিটেই। খোঁজ খবর নিতে জানলাম সেটা ওই ট্রিঙ্কাসের আশেপাশের এলাকা। তারপর সর্বাণীর বন্ধুদের সাথে কথা বললাম। ওরা আমাকে জানালো যে সেদিন সর্বাণীর বয়ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে একটা পার্টি ছিল ট্রিঙ্কাসে, আর সেখানে সর্বাণীর এক্সেসিভ ড্রিঙ্ক করা নিয়ে ওর আর ওর বয়ফ্রেন্ডের মধ্যে তুমুল অশান্তি হয়। একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল আর কি। একটু পরে ওর বন্ধুরা সবাই বেরিয়ে আসে, কিন্তু রকি অর্থাৎ ওর বয়ফ্রেন্ড আর সর্বাণী একসাথে তখনও পাবে ছিল, এবং ওখান থেকে ওরা কখন বেরিয়েছে সেটা কেউ জানে না। তবে এই রকম ঘটনা নাকি প্রায়ই হতো, এটা কোনো আনইউজুয়াল বিষয় ছিল না। তারপর ওর বন্ধুদের থেকে আরও জানতে পারি যে সর্বাণী রকিকে নিয়ে অত্যন্ত পজেসিভ ছিল, আর যখন তখন সবার সাথে মিসবিহেভ করত। যাক, তাহলে একটা কেস সর্ট আউট হয়ে গেল। সর্টেড হয়ে গেল কিভাবে? সেই রাতে ওর বয়ফ্রেন্ড রকির সাথেই ছিল, তাহলে তো রকিই আসল কিলার। এ তো ছলের মতো সোজা। তাহলে নিশ্চয়ই এটাও গেস করতে পারছিস খুনের কারণ কি হতে পারে। আমার মনে হয় রকি সর্বাণীকে ঘাট থেকে নামানোর জন্য এটা করেছে। তাছাড়া এরকম একটা ফ্রাস্ট্রেটেড মেয়েকে লোকজন কতদিনই বা সহ্য করতে পারে। এক্স্যাক্টলি, তোর পয়েন্ট অফ ভিউ থেকে তুই একদমই ঠিক। আমিও এটাই ভেবেছিলাম। যেহেতু সেই রাতে সর্বাণী রকির সঙ্গেই ছিল, তাই রকিকে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টাডিতে নিতে আমাদের কোনো অসুবিধে হলো না। কিন্তু সেদিন রকির চোখে মুখে কোনো রকম ভীতির ছাপ ছিল না, বরং ও বেশ কনফিডেন্টলি জানায়, সর্বাণীকে আমি ভীষণ ভালোবাসতাম। আমাদের দুই বাড়ি থেকে আমাদের সম্পর্ক খুব ভালোভাবেই মেনে নিয়েছে, কিন্তু জানি না কেন ও আমাকে কিছুতেই বিশ্বাস করতো না। ওর সবসময় মনে হতো যে আমি হয়তো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে আছি। এমনকি আমি কোনো মেয়ের সাথে স্বাভাবিক কথা বললে ওর সন্দেহ হতো। এই নিয়ে আগে অনেকবার অনেক ঝামেলা হয়ে গেছে, কিন্তু সর্বাণীর ফ্রাস্ট্রেশন কমার নামই নিত না। সেদিনও পাবে সেই একইভাবে সিন ক্রিয়েট করে পার্টিটা স্পয়েল করে দিল। সবাই বেরিয়ে যাওয়ার পরে ও সমানে ড্রিঙ্ক করে যাচ্ছিল। প্রায় 12:30 পর্যন্ত আমরা একসাথে পাবে ছিলাম। এরপর পাব থেকে বেরিয়ে আমি ওকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই রাজি হয়নি, বরং রাস্তার ওপর সিন ক্রিয়েট করতে লাগলো। আমি খানিকটা রাগ করে একাই বাড়ি ফিরে যাই। তারপর কি হয়েছে আমি সত্যি জানি না স্যার। রকির কথা যে আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না তা কিন্তু নয়। আবার যেহেতু সেদিন সর্বাণী মাঝরাত পর্যন্ত রকির সাথেই ছিল,
তাই ওর দিকেই সন্দেহের তীর ঘুরে যাচ্ছিল। কিন্তু রকির মোবাইল টাওয়ার লোকেশন রিপোর্ট আসার পর দেখলাম সেই রাতে রকির টাওয়ার লোকেশন ওর কথার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তাছাড়া রকির বিরুদ্ধে তেমন কোনো এভিডেন্সও ছিল না আমাদের হাতে, কাজেই ওকে এক প্রকার বাধ্য হয়ে ছেড়ে দিলাম। এদিকে আমার মাথা সম্পূর্ণ ঘেঁটে যায় যখন সর্বাণীর মা বাবার বক্তব্য শুনি। ওনারা জানালেন শি ওয়াজ সাফারিং ফ্রম আ মেন্টাল ডিসঅর্ডার which is called paranoid personality disorder, PPD. পিপিডি? হ্যাঁ, পিপিডিটা কি বলতো? এটা একটা ভয়ঙ্কর মানসিক রোগ যেখানে একটা ছেলে বা মেয়ে সবসময় বিশ্বাসহীনতায় ভোগে। যে কোনো পিপিডি আক্রান্ত ব্যক্তি জেনারেল কনভারসেশনের মধ্যেও সবসময় সন্দেহ খোঁজে। এরা মনে করে সামনের মানুষটা সবসময় ওদের ক্ষতি করার চেষ্টা করছে। এটা আমি জানি। আচ্ছা, এই রোগটার কি কোনো নির্দিষ্ট কারণ থাকে? নির্দিষ্ট কোনো কারণ সেভাবে জানা যায়নি, তবে এটা সাধারণত শৈশবে শারীরিক বা মানসিক আঘাত থেকেই আসে। মানসিক বা শারীরিকভাবে নিজের পরিবার থেকে দূরে থাকা অথবা যারা ছোটবেলায় মোলেস্টেশন বা ওরকম জঘন্য কোনো অপরাধের শিকার হয় তাদের মধ্যেই অনেকে এই রোগে আক্রান্ত হয়। দুনিয়াতে প্রায় 4% মানুষ এই মানসিক রোগের শিকার। তবে হ্যাঁ, এটা একটা কিউরেবল ডিজিজ। বাবা, তুমি এটাও জানো? আগে ততটা জানতাম না, তবে এই কেসটার জন্য রীতিমতো ওই সময় আমাকে স্টাডি করতে হয়েছিল। সত্যি কথা বলতে এই কেসের জন্য কি কি যে আমাকে করতে হয়েছিল তা তোর মাই জানে। হ্যাঁ, সে আর বলতে। যাই হোক, তারপর কি হলো সেটা বলো। তারপর আর কি, সময় এগোনোর সাথে সাথে আমি আরও দিগ্ভ্রান্ত হয়ে পড়লাম। সারাদিন শুধু সিগারেট ফোঁকাই হচ্ছিল, কাজের কাজ আর কিছু হচ্ছিল না। একটা সময় আমারও মনে হয় যে এটা বোধহয় সত্যি ফাইনাল কেস, কিন্তু বড় অদ্ভুতভাবে এই কেসটা আমার মনে একটা কৌতূহল সৃষ্টি করেছিল। একদিন এই কেসটা নিয়ে লাহার সাথে আলোচনা করছিলাম। লাহা ভীষণ করিতকর্মা ছেলে, আমার থেকে বয়স কম হলেও উদ্যম অনেক বেশি, তাই আমার সহকারী হিসেবে লাহাকে সঙ্গে নিয়েছিলাম। হঠাৎ খবর আসে উত্তর কলকাতার জোড়াসাঁকোতে আবার একটা মিউটিলেটেড মৃতদেহ পাওয়া গেছে। দেরি না করে লাহাকে নিয়ে দৌড়লাম মর্গে। আমাদের দেখেই আব্দুল সেই একই সুরে কথা বলতে লাগলো। স্যার, এখনো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না তো? আমার মাথা এমনিতেই গরম ছিল, তার উপর আব্দুলের এইরকম কথাবার্তা শুনে মাথায় যেন রক্ত উঠে গেল। তুই চুপ কর অপকণ্ড, তোর জিন কি শুধু মেয়ে মানুষদেরই ধরে? প্রথম দিন থেকে মাথার কাছে ব্যানর 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 ব্যানর, আর একটা কথা বললে এবার তোকেও আমি ওই জিনদেরই ধরিয়ে দেবো। বডি দেখা। আব্দুল কোনো কথা বলল না। আমরা মর্গের ভেতরে ঢুকলাম। আব্দুল ট্রেটা বের করে দিল এবং তারপর যা চোখে পড়ল সে এক মর্মভেদী দৃশ্য। সম্পূর্ণ অনাবৃত অবস্থায় শায়িত মেয়েটির মৃত শরীরটা দেখে আমার বুকটা কেঁপে উঠেছিল। পুরো শরীর রক্তাক্ত ছিল, কারণ ওর বুকটা নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছিল আর ওর স্থির চোখ দুটো তাকিয়েছিল সিলিংয়ের দিকে। আমি নিজেকে কোনো রকমে সামলে বাইরে বেরিয়ে যাই। তারপর ডক্টর সিংয়ের সাথে কথা বলি। বডি দেখে কি বুঝলে ডাক্তার? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। পোস্টমর্টমের আগে আমিও কিছু বলতে পারছি না, কারণ বডিতে কোথাও আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আমার মনে হয় সান্যাল, আগের দুটো কেসের সঙ্গে এটার কোথাও একটা লিঙ্ক আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে ডাক্তার। এরপর আমি মর্গ থেকে বেরিয়ে গেলাম। থানায় ফিরতেই শুনলাম বর্মন সাহেব আমাকে ডেকে পাঠিয়েছেন। তা গেলাম ওনার কেবিনে। কেসটা কতদূর এগোলো সান্যাল? এবার কিন্তু উপরমহল থেকে একটা প্রেশার আসছে। কলকাতার বুকে একের পর এক মারাত্মক হোমিসাইড হয়ে যাচ্ছে,
আর আমরা পুলিশ ডিপার্টমেন্ট কিছুই করতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা রেজাল্ট চাই। বর্মন স্যারের কথা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠেছিল, কিন্তু কিছু করারও ছিল না। নিজের ডেস্কে ফিরে একটা সিগারেট ধরিয়ে আবার ফাইলটা নিয়ে বসলাম। একে রামের রক্ষে নেই, তাই আবার সুগ্রীব দোসর। দুটো কেস নিয়ে আমি একেবারে পাগল হয়ে পড়েছিলাম। তারপর আবার আরেকটা এসে পড়ল। তবে ধীরে ধীরে এটুকুই নিশ্চিন্ত হচ্ছিলাম যে এটা কোনো অর্গান ট্রাফিকিং র্যাকেটের কেস নয়। 3 নম্বর বডিটার পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত আমার ঠুঁটো জগন্নাথ হয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন ছিল না। সেই সময় মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। এমন সময় লাহা এসে জিজ্ঞেস করে, কি ভাবছেন স্যার? ভাবছি তো অনেক কিছুই লাহা, কিন্তু ভেবে তো বিশেষ কোনো কাজ হচ্ছে না। স্যার, আমার মনে হচ্ছে এটা সিরিয়াল কিলিং, লাইক স্টোন ম্যান। হতে পারে, তবে স্টোনম্যানের খুন করার মধ্যে একটা প্যাটার্ন ছিল, কিন্তু এই হোমিসাইডগুলোর মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না আমি। স্টোনম্যান সম্পর্কে তুই জানিস কিনা আমি জানি না, তাই সংক্ষেপে বলে দিচ্ছি। 1989 সালের জুন মাসে ফুটপাতের এক বাসিন্দা এই স্টোনম্যানের প্রথম শিকার হয়। ভিকটিমের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। তারপর নেক্সট 6 মাসে প্রায় 12 জন মারা যায়, এবং এরা সকলেই হাওড়া ব্রিজ সংলগ্ন মধ্য কলকাতার ফুটপাতের বাসিন্দা ছিল। পুরো শহরে একটা ভয়ঙ্কর আতঙ্কের আবহ তৈরি হয়েছিল। পুলিশ ডিপার্টমেন্ট থেকে অনুমান করা হয় যে হত্যাকারী সম্ভবত একজন লম্বা এবং স্বাস্থ্যবান পুরুষ, এবং সে সর্বদা ভিকটিমসদের মাথায় একটা ভারী পাথর বা কংক্রিটের স্ল্যাব জাতীয় কিছু দিয়ে আঘাত করে তাদের হত্যা করত। তা কলকাতার বিভিন্ন এলাকায় রাতে পুলিশ মোতায়েন করাও হয়েছিল। কিছু সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে কিছুদিন পর তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর হঠাৎ করে এই জঘন্য হত্যাকাণ্ড একসময় বন্ধ হয়ে যায়। তারপর থেকে এই স্টোনম্যান একটা মিস্টিরিয়াস আনসলভড কেস হিসেবেই থেকে গিয়েছে। তার মানে এই কেসটাও একটা আনসলভড কেস? সেটা তো একটু পরেই জানতে পারবি। আমি সেই সময় লাহার কথাটা উড়িয়ে দিতে পারিনি। হাতে একটা সিগারেট ধরিয়ে ওটা নিয়েই ভাবছিলাম। এমন সময় লাহা আবার এসে হাজির। বলল, থার্ড হোমিসাইডের ব্যাপারে কিছু ইনফরমেশন পাওয়া গেছে স্যার। মেয়েটার নাম সুইটি, পেশায় একজন ভ্রাম্যমাণ যৌনকর্মী। এই মেয়েটাও একই রকমভাবে পাব থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় স্যার। একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে খুনি একজনই। আমার বারবার মনে হচ্ছিল এই 3টে মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে, আর যদি একবার এই সূত্রটা খুঁজে বের করতে পারি তাহলেই হয়তো কিছুটা এগোতে পারবো। যতদূর ইনভেস্টিগেশন করেছিলাম তাতে এইটুকু নিশ্চিত ছিলাম যে স্বাতী সান্যাল আর সর্বাণী বসুর মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। কেসটা নিয়ে নতুন দিক থেকে ভাবা শুরু করতে হবে আমাকে, তাই পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করা ছাড়া সেই সময় আর অন্য কিছু মাথায় আসেনি। তখনই লাহা বলে, স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার একটা সাজেশন আছে। হ্যাঁ নিশ্চয়ই, বলো। স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি প্রতিটা পাবের মধ্যেই সিসিটিভি ক্যামেরা আছে। আমরা যদি সেই রাতে সিসিটিভি ফুটেজ একবার দেখতে পারি তাহলে হয়তো কোনো ক্লু পেতেও পারি। প্রস্তাবটা আমি একেবারে লুফে নিলাম, কারণ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অতঃপর লাহাকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের ওই পাবের উদ্দেশ্যে। এখানে পৌঁছানোর পর পাব ম্যানেজমেন্ট আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে,
আমরা সেই রাতের ফুটেজ দেখতে শুরু করলাম। সকলের বয়ান অনুযায়ী সবকিছুই একদম স্বাভাবিক ছিল। বেশ কয়েকবার দেখার পরও অস্বাভাবিক অ্যাক্টিভিটি চোখে পড়ল না। এরপর ওই ফুটেজের একটা কপি নিয়ে বেরিয়ে পড়লাম ট্রিঙ্কার্সের উদ্দেশ্যে। ওখানেও একই রকমভাবে সেই রাতের ফুটেজ সংগ্রহ করলাম। পরে ওটাও দেখলাম, বাট ডিডন্ট ফাইন্ড এনিথিং আনইউজুয়াল। সুতরাং আবার একরাশ হতাশা। তৃতীয় মৃতদেহটার পোস্টমর্টেম রিপোর্ট আসার পর ডক্টর সিং জানালেন, সানাল, মেয়েটার রক্তে ক্লোরোফর্ম পাওয়া গেছে, আর এই মেয়েটারও বডি পার্ট প্রচণ্ড সূক্ষ্মভাবে মিউটিলেট করা হয়েছে। এখানেও একটা সার্জিক্যাল নাইফ ইউজ করা হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মেয়েটার মৃত্যু হয়েছে। ডাক্তারের কথায় এইটুকু অনুমান করেছিলাম সম্ভবত এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু তখনও কোনো প্রমাণ আমার হাতে ছিল না। আমি আরও গভীরভাবে চিন্তা করতে শুরু করলাম। কোনো একটা যোগসূত্র নিশ্চয়ই আছে যা আমি মিস করে যাচ্ছি। অবশেষে সর্বাণী বসু এবং তৃতীয় ভিকটিম সুইটির মধ্যে একটা জিনিস কমন পেলাম। সেটা হলো বুক এবং চুল সহ মাথার স্কিন, এই পার্টগুলো ওদের শরীর থেকে মিসিং, এবং এই দুটোই নারীদের বিশেষ অঙ্গ। অবশ্য আইডিয়াটা আচমকাই এসেছিল যখন অফিসের ক্যান্টিনে বসে এক প্লেট সিঙাড়া খেতে খেতে টিভির দিকে চোখ যায়, আর সেখানে দুটো বিজ্ঞাপন দেখি। একটা মাথার তেলের বিজ্ঞাপন, এবং ঠিক তারপরেই মেয়েদের অন্তর্বাসের বিজ্ঞাপন। আর সেগুলো দেখতে দেখতে পাশের টেবিল থেকে একটা তির্যক মন্তব্য কানে আসে। তখনই মনে হয় পুরুষ সাধারণত নারীদের মুখ, গায়ের রং, বুক, চুল, কোমর এইসব দেখেই আকৃষ্ট হয়। তবে কি এগুলোই মোটিভ? কিন্তু মনে মনে হিসেব কষলেই তো হবে না, প্রমাণ চাই, প্রমাণ। মামলার পয়েন্টগুলো ফেলুদার মতো একটা নোটবুকে লিখে রাখা শুরু করলাম। সিসিটিভি ফুটেজ থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে দুটো মেয়ে ক্লাবে অপরিচিত কারো সাথে বেরিয়ে যায়নি। নতুন পয়েন্ট অনুসারে অন্যান্য মেয়েদেরও দেখলাম, কিন্তু কারো আচরণ অস্বাভাবিক লাগলো না। তারপর সুইটির পরিচিতদের সাথে কথা বললাম। মালা বলে একটি মেয়ে থাকতো সুইটির সঙ্গে। তার কাছ থেকে সুইটির রেগুলার কাস্টমারের একটা লিস্ট পেলাম। নাম্বার 1 অমিত, পেশায় সে ট্যাক্সি চালক, প্রতি মাসে 2-3 বার আসে শনিবার দেখে। সুইটির সাথে বসার আগে এবং পরে উইডের নেশা করে। দ্বিতীয় মন্টু, বেকার, পার্টিবাজি করে, সুইটিকে বিয়ে করবে বলেছিল বছর 2 আগে। ওর বাচ্চা সুইটির পেটে আসার পর উধাও হয়ে গিয়েছিল বছরখানেক। রিসেন্টলি আবার আসা শুরু করেছে। 3 নম্বর কল্লোল, পেশায় একজন LIC এজেন্ট। সুইটির বাচ্চা হওয়ার সময় অনেক সাহায্য করেছে সে। পিজিতে নিজের টাকায় ভর্তি করেছিল। আগে কম আসতো, বাচ্চা হওয়ার পর সপ্তাহে 1 বার করে আসবেই, কখনো কখনো 2 বার। বাচ্চাটার জন্য খেলনা এবং সুইটির জন্য ভালো ভালো খাবার আনে মাঝে মধ্যে। 4 নম্বর বলদেব, আগে ট্রাক চালাতো, অ্যাক্সিডেন্ট করে কদিন জেলে ছিল, রিসেন্টলি ছাড়া পেয়েছে। একবার নাকি সুইটির হাত লেগে পাগড়ি খুলে গেছিল বলে সুইটিকে বেধড়ক মেরেছিল। মাসে 2-3 বার আসে সে। 5 নম্বর হলো হেবো, সুইটির দালাল। আগে তাজবেঙ্গলে চাকরি করত, ওখানে নোংরামি করার জন্য ছাড়িয়ে দিয়েছে, এখন দালালি করে টাকা কামায়। সুইটি, মালা, রাখি এই 3 জনের ভার সামলায় সে। হেবো কথা দিয়েছে সবাইকে এক এক করে দুবাই নিয়ে যাবে, ওখানে অনেক বেশি টাকা পাওয়া যায়। আমি পুরো লিস্টটা স্টাডি করে আমার খোঁচরদের কাজে লাগালাম, প্রত্যেকের ছবি আর গতিবিধি জানার জন্য। কারণ এছাড়া অন্ধকারে এগোনোর মতো কোনো রাস্তা আমার কাছে ছিল না। সিংকে বলে
সবকটা ভিকটিমের মৃত্যুর আগে ও পরের ছবি আনিয়ে বোর্ডে পিন করলাম। কলকাতার যে জায়গাগুলোতে বডিগুলো পাওয়া গেছে ম্যাপে সেগুলোও পিন করলাম, কিন্তু কোনো প্যাটার্ন নেই। গোটা কলকাতা জুড়েই ব্যাপারটা ছড়ানো। মিডিয়া এখনো শোরগোল তোলেনি, কিন্তু তা হতে কতক্ষণ? এ তো পুরো ডিটেকটিভ সিনেমার মতো লাগছে। হ্যাঁ, তবে একটু ভুল হলো তোর। সিনেমা তৈরি হয় রিয়েল লাইফ থেকে কিউ নিয়ে, উল্টোটাও হয় বাট কম। তাছাড়া ভিজুয়াল কিউ মানে ওই বোর্ড সামনে থাকলে মাথাটা খোলে ভালো। তারপর কি হলো বলো। এর মধ্যে একদিন সিং আর আমি অলিপাবে বসেছি। প্রায় 2 মাস কেটে গেছে, কিন্তু এখনও চার্জশিট বানাতে পারিনি। স্যারের বকুনি শুনতেও ভালো লাগছে না, সোর্সও কিছু কনফার্ম করতে পারছে না। লোকগুলোর ছবি এসেছে বটে, কিন্তু সিসিটিভি ফুটেজে কাউকে সেদিন পাওয়া যায়নি। অতএব যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। ডক্টর সিংকে বললাম, বুঝলে সিং, মনে হয় না এই কেসটা সলভ হবে। কোনো ক্লুও পাচ্ছি না। কিছু একটা লিঙ্ক তো মিসিং রয়েছে। এতদিন ধরেও চোখে পড়ছে না সেটা, কিন্তু এটা কি করে সম্ভব সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আমিও ভাবছি একটা ফিঙ্গারপ্রিন্টও নেই কোথাও, জানো। মনে হচ্ছে এই কেসের অসফলতা নিয়েই থাকতে হবে আমাদের। কোথাও কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর আমরা দুজন পাব থেকে বেরিয়ে আসি। পরদিন লেট করে অফিসে গেলাম। আসলে হ্যাংওভার কাটেনি তো। ডেস্কে বসতে দেখি ডক্টর সিং হন্তদন্ত হয়ে থানায় ঢুকছে। ঢুকেই আমাকে বলল, একটা রাস্তা আছে। আমার এক বন্ধু আছে জানো, সুবিমল। সে এসব ক্রাইম নিয়ে পড়াশুনো করে। সত্যি বলতে কি আমি কথাটা শুনে খুব একটা ভরসা পেলাম না। তাই ওকে বললাম, আরে এ হলো শখের পায়রা, এরা কি বুঝবে বলো তো। আর তুমি বা এতদিনে কি করেছো? চার্জশিট বানাতে গিয়ে হিমশিম খাচ্ছ, আর এদিকে লেকচার ঝাড়ছ। লাঞ্চে বেরিয়ে কথা বলে আসি, চলো। ল্যান্সডাউনে থাকে, ওকে এক্সাইড মোডে আসতে বলছি। সিংয়ের কথাটা কানে একটু লাগলো ঠিকই, কিন্তু ও ভুল কিছু বলেনি। তাই আমি রাজি হয়ে গেলাম। সিংয়ের কথা মতো আমরা পৌঁছে গেলাম এক্সাইড মোড়ে। ওখানে গিয়ে দেখলাম আমাদের জন্য একজন অপেক্ষা করছে। সিং ওর সাথে আমার পরিচয় করিয়ে দিল। দেখলাম সুবিমল লোকটা খারাপ না। এক্সাইড মোড় থেকে 3 জনে 3টে এগ চিকেন রোল কিনে খেতে খেতে বেলভিউয়ের দিকে হাঁটা লাগালাম। ওদিকে একটা গলির মধ্যে একটা বার আছে, সিং জানে। সংক্ষেপে ব্যাপারটা বোঝানোর জন্য লোকটাকে নিয়ে সিং সেখানে গিয়ে বসালো। লোকটা চুপ করে একটা বোতল হাতে মোবাইল স্ক্রল করতে লাগলো। প্রায় 5 মিনিট পর আমি জিজ্ঞাসা করলাম, কিছু পেলেন? দেখুন অফিসার, ক্রাইম হলো হুইলের মতো। ইতিহাস ঘাঁটলে বোঝা যায় যে প্যাটার্ন বারবার ফিরে ফিরে আসে। আমার ধারণা এখানেও তাই হচ্ছে। ও রিয়েলি? তা আপনি যদি একটু ডিটেলসে বলেন ভালো হয়, আমি নোট করে নিচ্ছি। আমাকে খাজু মানে আপনার কলিগ ডক্টর সিং ফোনে মোটামুটি একটা আইডিয়া দিয়েছিল। আমি কিছুটা ইন্টারনেটে রিসার্চ করেছি এবং আমারও নিজস্ব কিছু ডকুমেন্টস রয়েছে। যা বুঝতে পারছি সেটা হলো স্যার, এই কেসে ভালো করে প্রোফাইলিং লাগবে। প্রোফাইলিং মানে সব দিক ঘেঁটে দেখতে হবে আপনাকে, এই 3টে মেয়ের মধ্যে কোনো কানেকশন রয়েছে কিনা। সিরিয়াল কিলিং একটা বিশেষ ধারার ক্রাইম, এবং এর পেছনে মোটিভটা কি সেটা যদি জানতে পারেন তাহলেই একে রোখা যেতে পারে। কিন্তু চ্যালেঞ্জ এখানে এই যে এই মোটিভটা
ভীষণ রকম সিক্রেট থাকে। যাই হোক, আমি একটু এটা নিয়ে ভাববো। আপনার নম্বর তো রইলই, কিছু খুঁজে পেলে টেক্সট বা কল করে জানিয়ে দেব। দ্যাটস লাভলি। থ্যাংকস রবি। আরে ঠিক আছে ঠিক আছে, এতদিন ইন্টারনেটে রিসার্চ করে যা জেনেছি সেসব যদি কাজে আসে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান। তারপর আরও কয়েকদিন এভাবেই চুপচাপ কেটে যায়। আমি খোঁজ নিয়ে দেখি মালার দেওয়া লিস্টের লোকজন সুইটির বদলে মালা আর ভুবনা নামে একটি নতুন মেয়ের কাছে যাতায়াত করছে, কিন্তু কোনো সন্দেহজনক মুভমেন্ট নেই। লোকাল থানা থেকে অবশ্য লোকগুলোর ফোন নাম্বার আর ঠিকানা নেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো সন্দেহ করার কারণ দেখছি না। এদিকে সুবিমলও চুপ, টেক্সট করলে উত্তর আসে ব্যস্ত আছি। একটা দিন কাটে আর আমার টেনশন বাড়ে। একটা কথা সুবিমল বলেছিল প্রোফাইলিংয়ের ব্যাপারে, সেটা নিয়েই বসলাম আমি। মালার লিস্টের লোকজন আর আগের দুটো মেয়ের সবকটা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম। যদি সিরিয়াল কিলিং হয়েই থাকে তবে সবকটা কানেকশন চেক করতেই হবে। মোটিভটা খুঁজে পাওয়াই এখন আসল কাজ। দুটো মেয়ের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে দুটো পসিবল লিড পাওয়া গেল। রোহিত বল স্বাতীর বেস্ট ফ্রেন্ডের ভাই, ফেসবুকে স্বাতীর সবকটা ছবিতেই লাইক দেয়। একটা কমেন্টে লেখা আছে, উফ, এই মেঘলা দিনে এত মিষ্টি কাউকে দেখে বড্ড একা লাগছে। স্বাতীও কম চালাক নয়, পাল্টা রিপ্লাই করেছে, এসো তবে বৃষ্টি নামাই সৃষ্টি ছাড়া ভালোবাসায়। ভাবলাম এদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি? রোহিতকে তোলার আরেকটা কারণ ছিল, খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ও জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল, কিন্তু টাকার অভাবে ট্রাভেল বিজনেসে ঢুকেছে। 2 বছর মেডিকেল পড়া স্টুডেন্টের পক্ষে ছুরি চালানো কি সম্ভব? তখনই ঠিক করি ওর কলেজে যাব একবার কথা বলতে। সুবিমলের কাছ থেকে আর কোনো লিড পাওয়া যায়নি। ও দৌড় ওই সিরিয়াল কিলিং প্রোফাইল এই অবধি। রোহিতের পুরনো কলেজে কথা বললাম। ছাত্র হিসেবে ভালোই ছিল এবং প্র্যাকটিক্যাল ক্লাসেও ওপরের দিকেই থাকত। তাই ভাবলাম এহেন গুণধর ছেলেকে তো একটু তুলে আনতেই হচ্ছে। সেই সময় আর একটা অস্পষ্ট লিড পাওয়া গেল। কল্লোল মানে সুইটির এক খদ্দের বর্তমানে এলআইসি এজেন্ট হলেও মেডিকেল লাইনে যুক্ত ছিল আগে। ঠিক করি এর বাড়িতেও একবার ঢু মারব। লোকাল থানার সাহায্যে দুজনকেই আনা হয়। রোহিতের ইংরেজি যে চমৎকার সেটা আশা করেছিলাম, কিন্তু যেটা সিং, লাহা এবং আমাকে অবাক করল সেটা হলো এই জীবন বীমা এজেন্টের ইংরেজি কথাবার্তা। লোকটা পড়াশুনো করেছে, কিন্তু সেরকম কোনো ডিগ্রি নেই। হয়তো প্রচুর লোকের সাথে কথা বলতে বলতে শিখেছে। তা কল্লোলকে জেরা করার সময় সিং আমাকে ফোন করে জানালো সুবিমল ওকে জানিয়েছে খুব সম্ভবত ও একটা কিছু ব্রেক থ্রু পেয়েছে। ফের এক্সাইড মোড়ের ভেতরের ওই বারে ডেকেছে আগামীকাল সন্ধেবেলা। রোহিত আর কল্লোলের সাথে কথা বলে তেমন কিছু পেলাম না, কাজেই ওদের ছেড়ে দিতে হলো। পরদিন আমি আর সিং এক্সাইড মোড়ে পৌঁছে যাই। সন্ধে 6টা থেকে রাত 9টা অবধি সিং আর আমি বসে রইলাম, কিন্তু সুবিমলের কোনো পাত্তা নেই। মেট্রোতে উঠছে বলে টেক্সট করেছিল, তারপর থেকে ফোন বন্ধ। ভাবলাম কন্ট্রোল রুমে একবার ফোন করি। কন্ট্রোল রুমে ফোন করে মোবাইল টাওয়ারের লোকেশন দিল লাহা। তারপর বলল, স্যার, এই নম্বরের লাস্ট টাওয়ার লোকেশন দেখাচ্ছে কিন্তু রবীন্দ্র সদন, এবং সেটা সন্ধ্যে 7টা নাগাদ। আচ্ছা আচ্ছা, তুমি এই নম্বরে টেক্সট করে যাও, যখনই অন হবে আমাকে বা সান্নালকে ইনফর্ম করবে। সিংয়ের কথায় সম্মতি জানিয়ে ফোন রাখে লাহা। 10:30 অবধি ওয়েট করেও কোনো লাভ হলো না।
তখন সিং বলল, বাড়ির বাইরেটা একবার ঘুরে দেখলে কেমন হয়? গলিগুলো অন্ধকার, চুরি ছিনতাইয়ের পক্ষে আদর্শ। আমরা দুজন দুদিকে ঘুরতে লাগলাম। বার থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ সান্যাল, সিংয়ের অস্ফুট চিৎকারে ছুটে গেলাম আমি। সান্যাল! অন্ধকার গলির কাদা জলের মধ্যে ও কাকে যেন ধরে তোলার চেষ্টা করছে। ওই আবছা আলোতেও বোঝা গেল ওটা সুবিমল। দুজনে ধরাধরি করে ওকে তুলে একটা কংক্রিটের স্ল্যাবে বসাতেই সুবিমলের মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়ল। দেহে প্রাণ নেই। পরদিন সুবিমলের পোস্টমর্টেম করল তারই প্রিয় বন্ধু ডক্টর সিং। বলল, প্রচণ্ড চাপে C2 ভার্টিব্রা ভেঙে মাথাটা আলাদা হয়ে গেছে। স্পাইনাল কর্ড ছিঁড়ে তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে। এমন মৃত্যু কেবল ফাঁসির আসামিদের দেখা যায়। সুবিমলের মৃত্যু একটা ভয়ঙ্কর ধাক্কা ছিল আমার কাছে। সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার। সুবিমলের মৃত্যুর টাইমে আমি সব কটা লোকের মোবাইল টাওয়ার চেক করলাম। দেখলাম অমিত ছিল দমদম নাগের বাজার, মন্টু ছিল সোনাগাছিতে, কল্লোল ছিল বেহালার পণ্যশ্রীতে, বলদেব ছিল বর্ধমানে, হেবো টালিগঞ্জে এবং রোহিত এসপ্ল্যানেডে। লিস্ট দেখে আরও অন্ধকারে ডুবে গেলাম আমি। সাসপেক্ট লিস্টের ধারে কাছে কেউই নেই। তবে কি এটা সিম্পল একটা ছিনতাই, জাস্ট গন রং? ডিপার্টমেন্টে ফিরে লাহাকে বললাম মেট্রো স্টেশন আর এক্সাইডের আশেপাশের সিসিটিভিগুলো চেক করতে, বিশেষ করে মেট্রো এক্সাইড মোড়ের আর বেলভিউয়ের আশেপাশের সিসিটিভি ফুটেজ। আমি চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে চোখ বন্ধ করলাম। তোর মাকে টেক্সট করলাম ফিরতে লেট হবে। রাত বোধ হয় তখন 1টা। চোখটা লেগে গিয়েছিল একটু। হঠাৎ লাহা আমাকে ডেকে তুলল। স্যার, শিগগির আসুন। ইউ আর জিনিয়াস স্যার। সাথে সাথে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখলাম। সুবিমল মেট্রোতে উঠেছে সন্ধে 6:30 নাগাদ। জেডি পার্ক থেকে রবীন্দ্র সদন আসতে লাগার কথা খুব বেশি হলে 12 মিনিট। সেই মতোই রবীন্দ্র সদনে নেমেছে সে। এক্সাইড মোড়ের ফুটেজ বলছে ও যখন বেলভিউয়ের দিকে হাঁটা লাগিয়েছে সেখানেই আর একটা বড় চমক। ওর পরে আর একটা চেনা মুখ আমরা দেখতে পেলাম। যেহেতু সিং এই কেসে আমার সাথে জড়িয়ে গেছে, তাই বেরোনোর আগে ওকে কল করে ডেকে নিলাম। নেতাজি নগরের বাড়িতে রেড করতে বেশি টাইম লাগেনি। আমি, লাহা আর যাদবপুর পুলিশ স্টেশনের ফোর্স বাড়িতে ঢুকে দেখি চারিদিক অন্ধকার। কনস্টেবল মেন সুইচ অন করতে আমরা সবাই অবাক। ঘরে ঠিক ঠিক করছে ধুলো, জানালাগুলো সিল করে আটকানো, এয়ার কন্ডিশন চলছে, বোধহয় সেকেন্ড মেইন আছে কোনো। ঘরে নানা মহিলাদের ম্যানিকুইন, কয়েকটার পোশাক আছে, বাকিগুলো নিরাবরণ। হল থেকে বাঁ দিকের ঘরে ড্রেসিং টেবিলে রাখা মেকআপের সরঞ্জাম আর তার পাশে একটা বিছানা। বিছানায় একটা মহিলার দেহ। কাছে গিয়ে দেখি, না, মহিলার দেহ নয়, মহিলার সাজে পুরুষ। এবং তা আর কেউ নয়, আমাদের সিসিটিভি ফুটেজে পাওয়া অপরাধী কল্লোল। মাথায় উইগ, ঠোঁটে লিপস্টিক, গায়ে কার্ডিগান আর শার্ট, চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে। সিং চেক করে জানালো, প্রায় 1-2 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। কজ অফ ডেথ অতিরিক্ত রক্তক্ষরণ। তারপর ঘরের মধ্যে তল্লাশি নেওয়া শুরু করলাম আমরা। কিছুক্ষণ পরে কল্লোলের বালিশের নিচে কয়েকটা কাগজ খুঁজে পেলাম।
তার মধ্যে একটা কাগজে লেখা ছিল, ডিয়ার ফাইন্ডার, আমার নাম কুহেলিকা। কল্লোল আমার গত জন্মের নাম। আমার শেষ দিনে তোমাকে আমার দেহ আবিষ্কারের অভিনন্দন জানাই। যদি তুমি পুলিশ হও তাহলে এক কাজ করতে পারো, মেকআপ টেবিলের সামনের চেয়ারে বসে চিঠিটা পড়ো, কারণ তোমার বাকি টিম যখন আমার বাড়ি সার্চ করবে, তোমার কাজ তখন আমাকে জানা। আমি জানি যে মেট্রোতে এবং রাস্তার সিসিটিভি দেখে আমার ডেরায় হানা দেওয়া কেবল সময়ের অপেক্ষা। মোবাইল বাড়িতে ফেলে রেখেও শেষ রক্ষা হবে না, তাই নিজেই ঠিক করলাম এবার আমাকে যেতে হবে। আমার মনে বাস করে এক নারী, কিন্তু ঈশ্বর আমায় পাঠিয়েছেন পুরুষের শরীরে। এই দ্বিধাদ্বন্দ্বেই কেটেছে এই জীবন। আমি স্বপ্ন দেখতাম এমন এক দিনের, যেদিন এই সমাজ আমার মতো একজনকে অ্যাকসেপ্ট করবে আমার মতো করেই, কোনো রকম তির্যক চাহনি, কোনো রকম কানাকানি, কোনো রকম সমালোচনা ছাড়াই। আমি জানি আমাকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করলে এই সব কথা আমি মুখ ফুটে বলতে পারতাম না, কিন্তু একজন মৃত্যুপথযাত্রীর মনে কোনো ভয় অবশিষ্ট থাকে না। আমি আমার অন্তর থেকে জানতাম ছোট থেকেই আমি আর 5 জন সাধারণ মানুষের থেকে আলাদা। কিন্তু কোনটা সাধারণ, কোনটা ভিন্ন, তা ঠিক করবে কে? কিসের পরিপ্রেক্ষিতেই বা করবে? ছোট থেকে শিকার হয়ে আসা হেনস্থাগুলো এখনো আমাকে কুরে কুরে খায়। আমি চাইতাম একজন স্বয়ংসম্পূর্ণা নারী হতে, কিন্তু মেকআপ আর সাজগোজের পরেও আমার ইচ্ছের সামনে আমার শরীর অন্তরায় হয়ে দাঁড়াতো। আমি একজন আসল নারী হতে চেয়েছিলাম, কোনো বিকল্প উপায় নয়। চেয়েছিলাম প্রাকৃতিক নারী অঙ্গ প্রত্যঙ্গ। পার্ক স্ট্রিটের আলোয় পেয়েছিলাম এক ললনাকে, সে দান করেছিল তার দেহ। আরেক ললনা তার চুল দিয়েছিল আমায়। শেষ ললনা আমায় দান করেছিল তার সন্তান লালনের চিহ্ন। আজ আমি সম্পূর্ণ। এসবের জন্য আমি আমার ভগবানকে ধন্যবাদ জানাই, যার জন্য আমি এ পথে এগোনোর সাহস পেয়েছি। তিনি না থাকলে আমি কিছুতেই এসব করতে পারতাম না। আর আমি জানি আপনি যখন এই চিঠিটা পড়বেন, ভগবান আপনার পাশেই থাকবে। তিনি আমারও ভগবান। গুড বাই ক্রুয়েল ওয়ার্ল্ড। সবকিছু শোনার পর বাবিন একদম চুপ। মণিদীপা দেবীও চুপ। নীরবতা ভেঙে সান্যালবাবু বললেন, অনেক রাত হলো, তোমরা এবার ঘরে যাও। বাবিন আর দীপাদেবী চুপচাপ ঘরে চলে গেলেন। তখন প্রায় 11:30 বাজে। চারিদিকে ঘন অন্ধকার। দূর থেকে একটা প্যাঁচার ডাক ভেসে আসছে। ওসব দিকে মন না দিয়ে সান্যালবাবু একটা সিগারেট ধরালেন। অন্ধকারের মধ্যে কেউ দেখতে পেল না কুহেলিকার ভগবান ওরফে অভয় সান্যালের ক্রূর হাসিটা। এতক্ষণ আপনি শুনছিলেন ইন্দিরা দাশের লেখা রহস্য কাহিনী সিটি অফ সরোজ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখিকা ইন্দিরা দাশকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। বাবিনের চরিত্রে অপূর্ব, দীপার ভূমিকায় রীতি, ডক্টর সিংয়ের চরিত্রে দীপঙ্কর, বর্মনের ভূমিকায় দীপক, লাহা এবং রকির চরিত্রে প্রশান্ত, গল্প পাঠে ও কল্লোলের ভূমিকায় অভিক এবং অভয় সান্যাল ও অন্যান্য চরিত্রে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।